কখন বললাম আমি প্রশংসা শুনলে আপনার কথায় উঠবো বসবো? আমি বললাম আমাকে দেখতে হলে আগে ভালো ভালো বলতে হবে, শুধু তা না, মন থেকে বলতে হবে, যেন আপনার প্রশংসা শুনে আমার মুখে হাসি ফোটে, ঠিক ওরকম। ইমাদ গালে হাত দিয়ে মুখটা এগিয়ে এনে বলল, তো শোনো রমণী, তোমার রূপে আমি হলাম ফিদা। তোমার এই রূপের ঝলক এতদিন চোখে পড়েনি, আজ পড়লো। আর বুঝতে পারলাম আমি কি বিয়ে করেছি। কি বিয়ে করেছেন? আগুনের ফুলকি। মন ভালো হওয়ার জেরে খারাপ হয়ে গেল। আমি বুঝি আগুনের ফুলকি? ধুর। আগুনের ফুলকি এক প্রকার প্রশংসা। প্রশংসা পেতে হলে আগে জানতে হয় প্রশংসা কেমন হয়, তাহলেই খালি ফ্যান 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 করবে। যাই হোক, আমাকে আগুনের ফুলকি বলবেন না, অন্য কিছু বলুন। আপনি এত সুন্দর, আপনাকে দেখলে মনে হয় আগুনের লাভা যেন উতলিয়ে পড়ছে। বের হন আমার বাসা থেকে। দুনিয়ার সব ফালতু প্রশংসা করে যাচ্ছে। আপনি একটা নিরামিষ লোক, আনরোম্যান্টিক, আনরোমাঞ্চকর। সব বুঝলাম, কিন্তু অরোমাঞ্চকর আবার কি জিনিস? জীবনে তো শুনি নাই, তাই জিজ্ঞেস করছি। বাংলা নিয়ে এত পড়াশোনা করার পরেও জানলাম না অরোমাঞ্চকর কি। সেটা মানে আপনি রোম্যান্স কি জানেন না, তাই আপনি আরোম্যান্সকর। হায় রে, যাই হোক, আমার প্রশংসা আপনার মন গড়ে পানি হয়েছে? না, উল্টে জামাট বেঁধেছে। সত্যি আমি কিছু জানি না, অরোমাঞ্চকর কি একটা। পুতুল হাসলো ইমাদের কথা শুনে। ইমাদও হেসে ফেলেছে। পুতুলের হাসি এত বেশি এসেছিল যে সে ইমাদের হাত ধরে হাসতে হাসতে বালিশের তলায় মুখ লুকিয়ে ফেলেছে। ইমাদ ওকে টেনে ধরে উঠিয়ে বলল, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, আপনি থাকেন, আম কাঁঠাল পাহারা দিন। কখন আসবেন? আমি বাইরে যাওয়ার কথা বললি মুখটা ওরকম ফ্যাকাশে করে ফেলেন কেন বলুন তো? আপনি সামনে না থাকলে ভালো লাগে না, আপনাকে সামনে দেখলে ভালো লাগে। নতুন বর আমার, তাই। আপনি বলাই মনে আসলো, আপনি তো নতুন বউ হলেন। কথাটা বলে ইমাদ শার্ট টেনে চুলে ঠিক করে উঠে দাঁড়ালো। তারপর ফোন পকেটে ঢুকিয়ে বলল, জলদি চলে আসবো, ডিনার আমার সাথেই করিও। কথাটা বলে সে চলে গেল। পুতুল অবাক হয়ে ইমাদের চলে যাওয়া দেখছে। এই প্রথম ইমাদ ওকে তুমি করে বলল। কয়েক কদম হাঁটার পর ইমাদ নিজেও বুঝতে পারলো সে পুতুলকে তুমি করে সম্বোধন করেছেন সবেমাত্র। জিভে কামড় দিয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো সে। পুতুল ঘুরছে আর নাচছে উল্টা পাল্টা একটা গানের সঙ্গে সম্ভবত। ইমাদ মুচকি হেসে বের হয়ে গেল বাসা থেকে। ভাবলো পুতুলকে তুমি করে বলায় পুতুল হয়তো খুশি হয়েছে। কাউকে খুশি করতে যদি তুমি বলতে হয়, তাহলে আমি আজ থেকে পুতুলকে তুমি করেই বলবো। তাই এরকম খুশি রোজ রোজ দেখতে চাই। মেয়েটা অনেক সরল, স্বচ্ছ পানির মতো, সবকিছুর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে জানে। আমিও জানি সে আমার মায়ের মনটাও জয় করে নিতে পারবে। মাও তাকে মেনে নেবে, কারণ আমার মা অতটাও খারাপ নয়, শুধু রাগটা একটু বেশি। কিন্তু তার রাগের পরের আফসোস আমি দেখেছি। এসব মানুষদের দোষ দিতে নেই, তারা ছোট্ট শিশুর মতন নিষ্পাপ হয়, রাগটা দেখায় কন্ট্রোল করতে না পেরে। কিন্তু এরপরে তাদের চেয়ে হয়তো আর কেউই এত বেশি অনুশোচনা করতে জানে না যতটা তারা করে। তখন তারা নিজেই নিজেকে দোষারোপ করে, কেন তারা রাগ দেখালো। আমি আমার মাকে চিনি, তার এখন এক রক্তিও রাগ নেই, শুধু একটা ভালো সময়ের অপেক্ষা করছেন পুতুলকে মেনে নেওয়ার। যদি মানতে চাও, যদি মানতে নাও চান, আমার মুখের দিকে চেয়ে মেনে নেবেন। আমার জন্য মা সবকিছুই করতে পারে। ছোটবেলায় আমাকে নিয়েই তো বাবার সঙ্গে বেশি ঝগড়া লাগাতো তার। আমার স্কুলের ফিস দিতে দেরি হয় বলে মা সিদ্ধান্ত নিলেন চাকরি করবেন। বাবার কড়া নিষেধ, এত নিষেধ উপেক্ষা করে উনি চাকরি দিলেন। কেন? আমার কি আর যেন ভালো মতন করতে পারেন। আমি মাকে ভালো বুঝি, বাবাও বোঝে, তাও ইগনোর করে জোরে ঝগড়া করে করেছে। কি ছিল এটা? ইগোর জোরে, সরি, বাবাও বোঝে, তাও ইগোর জোরে ঝগড়া করে সারাদিন। মাও তো কম না, বাবা রাগ বাড়াতে ওস্তাদ। আচ্ছা, এদিকে আমার কোনো ফ্রেন্ডের বাসা যেন ভুলে গেলাম, মহল্লাটায় আসা হয়নি আগে, কিছুই চিনি না। ইমাদ দাঁড়াও। ইমাদ থেমে পেছনে তাকালো। সিনথিয়া ছুটে আসছে। ইমাদের সামনে এসে থামলো সে। হাঁপাতে হাঁপাতে বলল, কেমন আছো? ভালো, তুমি? ভালো। তা কি করা হচ্ছিল? শ্বশুর বাড়িতে এলাম, এখন একটু ঘুরতে বের হয়েছি। তুমি এখানে? আমার বাসা তো এখানেই, হাঁটতে বের হয়েছিলাম আমাদের প্রতিবেশীর সঙ্গে, তখন তোমায় দেখলাম। তোমার বউ কই? বাসায়। চলো কফি খাবো, এখানে একটা ক্যাফে আছে, জোস কফি পাওয়া যায়। না, আমি আসলে পুতুলের ভাইয়ের জন্য অপেক্ষা করছি, ওনার সঙ্গে ঘুরতে যাব। পরে কোনোদিন আমি আর পুতুল একসঙ্গে তোমার সাথে কফি খেতে যাব। একটা কথা বলবো? কি? আমার আর পুতুলের মধ্যে তফাৎ কি একটু বলবে?
আসলে তুমি তো বিয়ের নাম শুনতেও আপত্তি করতে, সেখানে বাবা মাকে না জানিয়ে তুমি নিজেই বিয়ে করে নিয়েছো। আমার কথা হলো, আমার মাঝে কি সমস্যা ছিল? আমাকে তো তোমার মা নিজেই পছন্দ করেছিলেন। আমরা তো আগে প্রস্তাব দেইনি। 2 মাস তোমার এত কাছে ছিলাম, অথচ তুমি একটিবার নিজে থেকে আমার হাত ধরোনি। হুট করে একটা অপরিচিত মেয়েকে বিয়ে করে নিলে। মানে সমস্যাটা আমার মাঝে ছিল, তাই তো? বিয়ে আমি পুতুলকেও করতাম না। বিয়েই করতে চাইনি আমি। পুতুলকে বাঁচানো জরুরি ছিল বলেই বিয়েটা করেছি। আর যদি বলো এত মেয়ে থাকতে কেন ওকেই বাঁচাতে গেলাম, তাহলে বলবো ওকে আমি পছন্দ করি। ওর সাথে আমার আগে থেকেই পরিচয় ছিল। পছন্দ জেনেই আমি ওর জীবনটা বাঁচালাম। আর পুতুল নিজেও আমার পছন্দ করে। তোমার আর কিছু জানার আছে? আচ্ছা, আমার মধ্যে কি সমস্যা বলো? তোমার মধ্যে কোনো সমস্যা নেই, সমস্যা আমার। কারণ আমি তোমাকে ভালোবাসতে পারিনি। আমার মন সারা দিচ্ছিল না, সবকিছু জোর করে হচ্ছিল। পুতুলের বেলায় মন সাড়া দিল? বলতে পারো হ্যাঁ। সিনথিয়া মূর্তির মতন দাঁড়িয়ে আছে। ইমাদের পাশে একটা ফুলের দোকান ছিল, ওখান থেকে একটা সাদা রঙের গোলাপ কিনলো। তারপর সেটা সিনথিয়ার দিকে বাড়িয়ে দিয়ে মুচকি হেসে বলল, মানুষের মধ্যে কমতি থাকে না। মানুষ সৃষ্টির সেরা জীব। আমাদের সবাইকে আল্লাহ নিজে সৃষ্টি করেছেন। তার সৃষ্টিতে কি করে কমতি থাকতে পারে বলো? তার সৃষ্টি সুন্দর, তুমি সুন্দর, এই ফুলটা তোমার। আমি তোমার রূপ আর পুতুলের রূপে ডিসাইড করি নাই আমি কাকে পছন্দ করি। এত বিয়ের এতদিন পর আজকে পুতুলকে ঠিকভাবে দেখলাম। এতদিন সেভাবে তাকানো হয়নি। আর তোমাকে তো ওর আগে দেখেছি। তোমার মধ্যে বিন্দু মাত্র ক্ষুধা নেই। মা তাই তো তোমায় আমার জন্য পছন্দ করেছে। কিন্তু ওই যে, যার জন্য যার মন কাঁদে, পুতুলের ভাগ্যে আমি ছিলাম। তোমার ভাগ্যে হয়তো অন্য কেউ আছে, কিন্তু আছে। জোড়া জোড়ায় তো পাঠানো হয়েছে, তাই না? আর তুমি কি জানো, তোমার ভাগ্যে যে আছে সে তোমায় তোমার চেয়েও বেশি ভালোবাসবে। আমি তোমাকে সে ভালোবাসা দিতে পারতাম না কখনো, তাই না? সিনথিয়ার চোখের কোণায় অশ্রু মুছে ইমাদের হাত থেকে সাদা গোলাপটা নিল। তারপর হাসলো। ইমাদ ফুলের দোকান থেকে একটা লাল গোলাপও নিল। সিনথিয়া গোলাপটাকে মুঠোবন্দি করে ধরে ইমাদকে ঠাটা দিয়ে চলে গেছে বাসার দিকে। ইমাদ লাল গোলাপটা হাতে নিয়ে উল্টো পাল্টে দেখে পকেটে ঢুকালো। যদিও গোলাপটা সম্পূর্ণ ঢোকেনি পকেটে। এরপর ফোন বের করে তার একটা ফ্রেন্ডকে কল করলো, যার বাসায় এখানেই। তার সাথে কিছুক্ষণ আড্ডা দেবে সে, তারপর ফিরে যাবে। পুতুল খালার সাথে বসে ইমাদকে নিয়ে কথা বলছে। খালা এক কথার মানুষ। তার মতে ইমাদ ভদ্র, নিরামিষ টাইপের। মানে তাকে হাঁটু গেড়ে আই লাভ ইউ বললে সে বলবে, আরে তাই তো, আমিও তোমায় ভালোবাসি, এরকম টাইপের ছেলে সে। পুতুল হাসতে হাসতে শেষ। তবে হাসির শেষে তার কান্না এসে যাওয়ার মতন অবস্থা হয়েছে, কারণ সে বুঝে গেছে ইমাদ তাকে নিজ থেকে এসে কখনোই বলবে না সে আদৌ ভালোবাসে কিনা। তাই সে মন খারাপ করে রুমে আসলো। এসেই দেখলো বিছানার মাঝখানটায় একটা লাল গোলাপ রাখা। লাল গোলাপ? খুশি হয়ে গোলাপটা হাতে নিয়ে এদিক ওদিক তাকালো। ইমাদকে দেখতে পেল বারান্দায়, ফোনে কথা বলছে সে। পুতুল ফুলটা নিয়ে সেদিকে গেল। ইমাদ ফোন পকেটে পুরে পাশে তাকাতে দেখলো পুতুল ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। তুমি নিয়েছো? ভালো, তোমার জন্য এনেছিলাম। পুতুল ফুলটা ইমাদের দিকে ধরে বলল, বিয়ের দিন কখন আমার মাথায় ফুল লাগিয়ে দিয়েছিলেন বুঝতে পারিনি, অনুভব করতে পারিনি। পরে মাথায় হাত দিয়ে টের পেয়েছিলাম, তবে আজ অনুভব করতে চাই। আজ শুরুতেই টের পেতে চাই। ইমাদ ফুলটা পুতুলের হাত থেকে নিল। পুতুল মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। ইমাদ ফুলটার ডাটা ছোট করে পুতুলের ঘাড়ের বাম হাতে রাখলো তার। তারপর ডান হাত দিয়ে খোপায় গোলাপটা আটকে দিল সে। পুতুল চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। ইমাদ ওকে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করিয়ে বলল, অনুভব হলো নাকি টেরি পেলে না? এলাম ফুলটার জন্য থ্যাংক ইউ। ওয়েলকাম। মিসেস রৌনক মাথায় বরফের থলি রেখে টিভিতে টম অ্যান্ড জেরি দেখছেন। তার মাথা ঠান্ডা করার প্রয়োজন, এটা ইমাদের বাবার ধারণা। আর মিসেস রৌনকের ধারণা কিছুই না। তিনি প্রচন্ড রেগে আছেন। এত রাগ যে বরফ গলে যাচ্ছে, তাও তার রাগ কমছে না। তার এত রাগের একমাত্র দোষী পুতুল। অবশ্য ইমাদও কিছুটা দোষী। তো তারা যেহেতু মূল হোতা, তাদের দোষটা বলা যাক। তাদের দোষ হলো ইমাদের মাকে না জানিয়ে পুতুল কেন ইমাদকে নিয়ে বাপের বাড়ি থাকতে গেছে, এটা সমস্যা ছিল না। মিসেস রৌনক নিজের রাগ কাবু রেখে ছেলের কাছে ফেরত গিয়েছিলেন আজ বিকেলে। গিয়ে দেখলেন একটা নতুন তালা ঝুলছে ইমাদার পুতুলের বাসায়। চৌকিদার তমিজউদ্দিন তার গোয়েন্দাগিরির ফল প্রকাশ করছেন আজ সন্ধ্যাবেলায়। তাও মিসেস রৌনকের রাগ চড়া দেখে তিনি জানালেন ইমাদ গেছে শ্বশুর বাড়ি। ব্যাস হয়ে গেল। আগুনে ঘি ঢেলে দিলেন। মিসেস রৌনক রাগে ফুসতে ফুসতে বাসায় ফিরে আসলেন। নিজের সবচাইতে বড় শত্রু ইমাদের বাবাকে সবটা জানালেন। তিনি এসব শুনে সোফা থেকে আস্তে করে উঠে ফ্রিজে যত আইস কিউব রাখা ছিল ওগুলো ব্যাগে পুরে মিসেস রৌনকের মাথায় রাখলেন। এরপর ফোনটা চোরের মতো নিয়ে ইমাদকে ফোন করেন। তিনি বললেন,
মানে মাকে বলে যায়নি বলে এত রাগ? কথা সেটা না, তুই তো বলেছিলি পুতুলের পরিবার ওকে পছন্দ করবে না, তোকেও না, তাই তোরা আলাদা বাসায় থাকছিস। এখন হুট করে ওদের বাসায় রাত্রি যাপন মানে তোর মা বুঝেছে তোরা তাকে ভুলে নতুন পরিবার গঠন করবি, এর তোর মাকে ভুলে যাবি, হ্যান ত্যান আরো কত কি। তোর মা আসলে একটা পাগল। পাবনার টিকিট কাটতে কি কি করতে হয় ওইসব বল, দেরি করলে মনে হয় আমিও পাগল হয়ে যাব। শোন বাবা তুমি মাকে ফোনটা দাও, আমি কথা বলবো। শনিমাদ, আমার এই ফোন 2 মাসের বেতনের টাকা থেকে জমিয়ে কিনেছি কদিন হলো। তোর মাকে ফোন দিলে এক আছাড়ে গুড়িয়ে করে ফেলবে, আমি সেটা চাই না। তোর যদি কথাই বলতে হয় তাহলে কাল আসিস বাসায়, সামনাসামনি কথা হলে ম্যাচারটা চুকে যাবে। ওকে, তুমি আপাতত মাকে শান্ত রাখার চেষ্টা করো, আমি দেখি কি করতে পারি। হয়েছে আপনার মায়ের? বাচ্চামো শুরু করেছে, বাদ দাও, ডিনার করবো তখন। আমাকে এত সুন্দর করে তুমি বলতে পারছেন কি করে? মানে একটা বারও আটকাচ্ছে না কেন? কারণ তুমি বলার পর আমি দেখলাম একটা মানুষ তিরিং বিরিং নাচছে, তাই সেই সময় তুমি বলা শুরু করে দিলাম। পুতুল লজ্জা পেয়ে মুখে হাত দিয়ে 2 মিনিট চুপ করে দাঁড়িয়েছিল। এরপর ভ্রুকুচকে বলল, আপনি সবসময় আমাকে লজ্জা দেন কেন বলুন তো? সবকিছু আপনার জানতে হবে? সারাদিন 24 ঘন্টা আমার উপরই নজর রাখেন আপনি। না তো, কে বললো? তোমার কত কাজ থাকে, কিন্তু কি করব, আপনি লজ্জাকর সব ঘটনা আমার সামনেই ঘটান। মোটেও না, আপনি লুকিয়ে দেখেন আমাকে। আর একটা কথা, আবার আপনি আপনি করে বলছেন কেন? তুমি করে তো ভালো ছিল। রাতে খাবারটা এলোমেলো ভাবে শেষ হয়েছে। বাবা আর আসাদ ভাইয়া বাইরে ছিল, তাই আমি আর উনি ডিনার করলাম একা একা। মা আর খালা পাশের বাসায় গেছিলেন। ইমাদ বালিশ বুকে ধরে বিছানার সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে রেখেছে। পাশের বাসার তারা যেন পুরোনো দিনের গান চালিয়েছে। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম, গানটা শুনলে মন হারিয়ে যায় সব সময়। এখনো তাই। চোখ বন্ধ করে ইমাদ ফিল করছে গানটা। গানটা আপনার প্রিয় বুঝি? আমারও ভাল লাগছে, তবে মাঝখানে যে একটা সুর দেয় বড় টানের, ওটা বেশি ভালো লাগে। কেন জানো না, মনে হয় গভীর রাতে এসে পড়েছি। বাইরে বৃষ্টি, বিদ্যুৎ নেই, কিছু কিছু গান আছে মনে সত্যিকারের অনুভূতি জাগিয়ে তোলে। এই গানটা তার মাঝে একটা। গানটা বৃষ্টির সময় শুনি কিংবা অসময়ে মনে হয় বাইরে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে, গা হিনহিন করে ওঠে তখন। পুতুলের কথা শেষ হতেই ইমাদ চোখ খুলল, গায়ে বালিশটা চেপে ধরে মুচকি হেসে বলল, শীত করছে তাই না? তাই তো আমি খেয়ালই করিনি, শুধু 2 হাতে চেপে ধরে ভাবছি লোম খাড়া হয়ে আছে কেন? বাহিরে কি বাতাস শুরু হয়েছে? শুধু বাতাস না, একেবারে বৃষ্টি। ছাদ থাকা বাসার এই এক সমস্যা, কখন বৃষ্টি হয় একদমই টের পাওয়া যায় না, যতক্ষণ না জানলা দিয়েও কি মার হয়। টিনের ঘরে থাকা মানুষ বৃষ্টির আসল ফিলিংসটা নিতে পারে, ঝনঝনে আওয়াজ। ব্যাপারটা মনে আসতেই মনটা ভালো হয়ে যায়। আপনি আগে কখনো টিনের ঘরে ছিলেন? হ্যাঁ, আমার দাদার বাড়ি ছিল, টিনের ছিল, সাইড ওয়ালের উপরে টিন, বেস্ট রং করা। তোমাকে নিয়ে যাবো একদিন বেড়াতে, আগে মায়ের মন গুলো সবাইকে নিয়ে তারপর যাবো। ঘুমাবেন না? 10টা বাজে। আমি কেন জলদি ঘুমাই? অবশ্য তোমার যে বিছানা, যে কেউ শুয়ে পড়ে গভীর নিদ্রায় তলিয়ে যাবে। এরকম গদিত ওষুধ পাওয়া তো মুশকিল। তোমার বাবা তোমার রাজকন্যা হালে রেখেছে, যা বুঝলাম আমি। ওনাকে জিজ্ঞেস করবা কোন দোকান থেকে কিনেছে, মায়ের জন্য আর আমাদের জন্য কিনবো। আমাদের তোষক বানানোর মস্ত বড় কারখানা আছে, পাপন আঙ্কেলের সাথে বাবার শেয়ার, তো সেই জায়গা থেকেই বাসার সব তোষক আসে। কারখানা মানে এগুলো কি রপ্তানিও হয় নাকি? না, পুরো দেশে সাপ্লাই হয়। ব্র্যান্ড আছে, নামটা পাপন আঙ্কেলের মেয়ের নামে, ডালিয়া এন্টারপ্রাইজ। নাম শুনেছি মনে হয়। আচ্ছা যাই হোক, তার মানে ফ্রি পেয়ে যাবো তোষক। এবার বসো, আমরা গল্প করি। টপিক কি? টপিক হলো তোমার বয়ফ্রেন্ড ছিল। পুতুল চোরের মতন লুক নিয়ে ধপ করে বিছানায় বসলো। ইমাদের থেকে বালিশটা নিয়ে কোলে রেখে ঢোক গিলল সে। কি বলবে না বলবে ভেবে পাচ্ছে না। ইমাদ গালে হাত দিয়ে ভ্রু নাচিয়ে বলল, ওর কজন হতে পারে? ওভাবে বলছেন কেন? আমার বয়ফ্রেন্ড ছিল বলতে 2 মাস প্রেম ছিল, ভালো ভালো মিষ্টি মধুর কথা হতো। তো একদিন সে বলল দেখা করবে, আমিও রাজি হলাম।
যেহেতু প্রথম কোনো ছেলের সাথে দেখা করব, মনে ভয় ছিল। ভয় কাবু করে সাথে একটা ফ্রেন্ডকে নিয়ে গেলাম আমি। সে আমার সাথে 2-3 লাইন কথা বলে আসাদ ভাইয়ার নাম শুনে ওই যে কাজের কথা বলে গেল, আর ফিরলো না। ফেসবুক আইডিটা তার আর এখনো অ্যাক্টিভ দেখলাম না। মানে তোমার ভাইয়ের কথা শুনে পালিয়েছে? হাসবেন না তো, ছেলেটা অনেক কিউট ছিল, একেবারে নায়ক নায়ক ভাব। আর আমি বুঝি কুচ্ছিত। তা কখন বললাম? আপনি তো সুন্দর, সুন্দর না হলে কি সিনথিয়া আপু এত পাগল হয়ে যায়? যাই হোক, একটা কথা বলার ছিল। সিনথিয়া আপু কি আপনাকে আর ডিস্টার্ব করছে কল বা অন্য কিছু করে? আর দেখা হয়েছিল, ওদের বাসা নাকি এখানেই। তুমি ওরা চিনতে? আমি বাসা থেকে কম বের হতাম, তাই কখনো দেখিনি আগে, জানিও না। আচ্ছা, তো কি বললো আপনাকে? তাকে বুঝিয়ে দিলাম, এরপর সাদা গোলাপ একটা গিফট করলাম। আচ্ছা চলে গেল, কিছু খেতাম। একটা কথা বলি, মাইন্ড করবেন না, আগে থেকে বলে রাখছি। আন্টি রাগ হলে একদম না করে দেবেন আমাকে, ঠিক আছে? ইমাদ নড়ে চড়ে বলল। শুনছি, বলো। পুতুল বালিশটা চেপে ধরে একটু একটু করে এগিয়ে আসলো, তারপর ফিসফিস করে বলল, ঘুরতে যাবেন? মানে বিয়ের পর যে যায় হানিমুনে আর কি। ঘুরতে যাবেন মানে? মা রাগ হবে মানে? সোজা না করে দেবে। কিন্তু মেইন কথা হলো মাকে না জানালেই হয়। তাও ওই বুঝি না, আমার বাসার খবর কেমন মায়ের কাছে পৌঁছে যায়। ও নিনু যে খবরটা পাচার করে তা বের করতে পারলে ওরা আমি বের করবো। যাই হোক, আপনি তেমন ঘটা করে আমার থেকে কখনো কিছু চাননি। এই চাওয়া আমি অবশ্যই পূরণ করব। তবে আপনাকে অপেক্ষা করতে হবে। মায়ের মন ভালো হোক, মাকে জানিয়ে যেতে চাই। মাকে যা জানিয়ে গেলে না, ওখানে একটুর জন্য শান্তি পাবো না আমি। কে? ও, আসলে গিফট হিসেবে চেয়েছিলাম। থাক। গিফট? কিসের গিফট? না কিছু না, ঘুমান, আমার ঘুম আসছে অনেক। পুতুল বালিশটাতে মাথা রেখে শুয়ে পড়ল। কাঁথা দিয়ে মাথাটাকে ঢেকে ফেলেছে সে। ইমাদ ভাবছে ও কিসের গিফটের কথা বলল। সচরাচর মানুষ হুট করে গিফট চায় না। তা পুতুলের মতন মেয়ে তো একদমই না। তার মানে ও জন্মদিন আসতে চলেছে, কারণ জন্মদিনে মানুষ নিজে থেকে গিফট চাওয়ার চিন্তাধারা রাখে। এবার বুঝলাম, তাহলে তো মাকে জলদি বানাতে হয়। কিন্তু মা তো এত জলদি মানার মানুষ না। 2 দিতেই বিপদে পড়েছে। একটা সুতা ধরে ঝুলে আছে, পুতুল টানছে এদিকে, মা টানছে ওদিকে। ঘড়ির কাটারও মুখের ভাষা আছে। টুং 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 টুং। এতবার বাজছে কেন? ও আচ্ছা, 11টা বাজলো। এক এক ঘড়ির আওয়াজ এক এক রকম। এই ঘড়িটা মন চাইলে টুং টুং করে, আমার বাসায় ঘড়িটার মতন। তবে এটার আওয়াজ কেমন যেন লেগে যায় এখানে। মনে হচ্ছে 12টা বাজলেই পুতুলের জন্মদিন। এটা যদি সত্যি হয় তাহলে ওকে কিছু দেওয়া উচিত। আমি জানি সে পাওয়া গোলাপটা নিয়েই খুশি, কিন্তু সেটা তো আমিও জন্মদিনের উপহার হিসেবে দিই নাই। এখন তো কিছু দেওয়া উচিত। পকেটে টাকা আছে 4,000। টাকা দিয়ে কি হবে? গিফট তো নয়। তারপর পুতুলদের বাগানে একটা ফুল গাছ হারাই। সব আম, কাঁঠাল, লিচু কি দেওয়া যায়? বের হয়ে দেখবো। তার আগে ওর মাকে জিজ্ঞেস করে দিই আদৌ ওর কাল জন্মদিন কিনা। পকেটে হাত ঢুকিয়ে ইমাদ বিছানা ছেড়ে উঠল। পুতুলের দিকে তাকাতে তাকাতে রুম থেকে বের হলো সে। পুতুলের মা আর খালা সবে পাশের বাসা থেকে এসেছেন। দুজনেই ভিজে গেছেন, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল তাই। দুজনে কাঁপতে কাঁপতে বাসায় ঢুকছে এখন। আন্টি, একটা কথা জানা ছিল। পুতুলের মা মাথায় হাত দিয়ে ঘষতে ঘষতে বললেন, বলো কি হয়েছে? আন্টি, কালকে পুতুলের জন্মদিন। কাল তো রবিবার, 1 তারিখ। ইস, আমি একদম ভুলে গিয়েছিলাম। পুতুলের বাবা জানলে এলাহি কাণ্ড হবে। কিভাবে ভুলে গেলাম, ধুর। মা আর খালা রান্নাঘরের দিকে ছুটলেন এবার। তাদের ভেজা কাপড় বদলানোর সময় তাদের হাতে নেই। গোলাপ পিঠা বানাতে বসে পড়েছেন সম্ভবত। পুতুলের নাকি গোলাপ পিঠা অনেক পছন্দের। রাত 12টায় সব জন্মদিনে তাকে এই পিঠা খাইয়ে দেয় বাবা। ইমাদ পকেটে পুনরায় হাত ঢুকিয়ে হাঁটার গতি বাড়িয়ে দিয়ে চলে গেল বাসার বাইরে। আধা ঘন্টা ঘুরে ফিরে চলে আসলো। 12টা বাজতে 15 মিনিট বাকি। পুতুল গভীর ঘুমে। ইমাদ বাসায় ঢুকে দেখলো পুতুলের বাবা আর আসাদ ভাইয়া ডিনার করছেন। ইমাদ বাবাকে সালাম দিয়ে রুমে চলে এসেছে। মা আর খালা এখনো পিঠা বানাচ্ছেন। পিঠা ভাজা হচ্ছে, তেলের গন্ধে চারদিকে ছড়িয়ে যাচ্ছে। এখনো শিরাতে ঢালা হয়নি। গোলাপ পিঠা মা জীবনে একবার বানিয়েছিল, তাও সেটা গোলাপ হয়নি, হয়েছিল আলুর ভর্তার গোল গোল শেপ। যাই হোক, এবার দেখা যাবে শাশুড়ির হাতের গোলাপ পিঠা কেমন হয়। পুতুল এদিক থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে শুয়েছে। ইমাদ তাই ঘুরে গিয়ে বসলো। 12টা বাজতে আর 2 মিনিট বাকি। পুতুলের বাবা রান্নাঘরে গিয়ে চেঁচামেচি করছেন, কেন গোলাপ পিঠা এখনো বানানো হয়নি। ইমাদ পকেট থেকে রসমালাই একটা বক্স বের করলো। এখানের একটা মিষ্টির দোকান থেকে কিনেছে।
বাসা থেকে বের হবার পরে আসাদের সঙ্গে দেখা হয়েছিল তার। তখন সে বাসায় ঢুকছিল। আসাদকে থামিয়ে ইমাদ জিজ্ঞেস করলো, পুতুলের সবচাইতে পছন্দ কি? আসাদ সবার আগে খাবারের নাম বলল, গোলাপ পিঠা। তারপর বলল, রসমালাই পেলে আর কাউরে খেতে দেয় না সে, এটা বলল। আপাতত কিছু না পেয়ে ইমাদ এক বক্স রসমালাই কিনে নিয়েছে। সবসময় জন্মদিনের গিফট হিসেবে অন্য কিছু কেন দিতে হবে? খাওয়ার জিনিসে যে তৃপ্তি থাকে তা কি অন্য কিছুতে হয়? 12টা বেজে গেল। ঘড়িটা আবার প্যান প্যান শুরু করেছে। ইমাদ পুতুলের হাতটা উঁচু করে ধরে বলল, পুতুল কি? ঘুমোচ্ছে। না, নাচিতেছি। আসুন, আপনি সহ নাচবেন। ঘুমাচ্ছ? উঠবে একটু? কেন? উঠুই না, দেখাচ্ছি। পুতুল চোখ তুলে তাকালো ইমাদের দিকে। তারপর এদিক ওদিক তাকিয়ে সব স্বাভাবিক দেখে উঠে বসে ভাবলো তার জন্য কোনো সারপ্রাইজ অপেক্ষা করছে না তো। ইমাদের মুখের দিকে তাকিয়ে কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, কেন জাগিয়েছেন আমায়? তখন ইমাদ পেছন থেকে রসমালাইয়ের বাটিটা এগিয়ে ধরে বলল, খাও। পুতুল বক্সের ঢাকনা খুলে একগাল হাসি দিয়ে ধন্যবাদ জানিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। ইমাদর গাল টেনে দিয়ে বলল, হ্যাপি বার্থডে। পুতুল মাথা তুলে ওর দিকে তাকিয়ে বলল, জানলেন কি করে? আন্টিকে জিজ্ঞেস করেছিলাম। যাই হোক, তারাও তোমার জন্য সারপ্রাইজ রেডি করছে। জলদি রসমালাই কয়েকটা খাও, বেশি খেতে হবে না, পরে পেটে জায়গা থাকবে না। কেন? খাও না। পুতুল টপাটপ কয়েকটা রসমালাই খেয়ে ঢাকনা দিতেই দরজা খুলে এক এক করে বাবা, আসাদ ভাইয়া আর মা খালা ঢুকে পড়লেন। মুস্কি হেসে সবাই একসাথে বললেন, শুভ জন্মদিন। পুতুল ভেবেছিল এবছর তার জন্মদিন এমন করে পালিত হবে না, কিন্তু সব দেখলো আগের মতোই আছে। খুশিতে তার চোখে পানি এসে পড়েছে। বাবা গোলাপ পিঠার বাটিটা নিয়ে এসে ওর পাশে বসলো। ইমাদ রসমালাইয়ের বাটি সরিয়ে রেখেছে। বাবা নিজের হাতে পুতুলকে গোলাপ পিঠা খাইয়ে দিচ্ছেন। ইমাদ গোলাপ পিঠাটার দিকে তাকিয়ে আছে। মায়ের বানানোটা চেয়েও সুন্দর হয়েছে দেখতে। একবার খেতে পারলে মনের স্বাদ মিটত। পুতুলের হাতে গোলাপ পিঠার বাটি দিয়ে সবাই চলে গেলেন ঘুমাতে। ইমাদ একবার এক জায়গায় বসেছে আর পিঠাগুলো দেখছে। পুতুল বিষয়টা খেয়াল করেছে। পরে ওর মনে পড়ে গেল ইমাদকে পিঠা খেতে দেওয়া হয়নি। পুতুল ঘুরে বসে বলল, আমাকে রসমালাইয়ের বক্সটা দিন তো, এখন পিঠা খেতে মন চাইছে না। আপনি খান এগুলো। ইমাদ রসমালাইয়ের বক্সটা দিয়ে ওর থেকে গোলাপ পিঠার বাটিটা নিল। স্বাদ মায়ের বানানোর গোলাপ পিঠের মতন না, একটু অন্যরকম। মনে হয় লবঙ্গ গুঁড়ো দিয়েছে, টেস্ট ভালোই। তাও কেন যেন মায়ের গোলাপ পিঠা দেখতে খারাপ হলেও স্বাদটা ভালো ছিল। আপনারও কি গোলাপ পিঠা পছন্দের? আগে জানলে আমি নিজেই বানিয়ে খাওয়াইতাম আপনাকে। না, সেটা নয়, তবে নতুন কিছু টেস্ট করার ইচ্ছা আমার অনেক। যখন যেখানে নতুন মেনু দেখি তখন সেটা খাওয়ার জন্য উঠে পড়ে লাগি। তার মানে আগে কখনো গোলাপ পিঠা খাননি? খেয়েছিলাম, আমার মা বানিয়েছিল। সাইজ অন্যরকম হয়েছিল আর কি। মানে গোলাপ পিঠা না হলে ওটা দেখতে তালের মতো হয়েছিল। যাই হোক, দুজনের বানানো পিঠার টেস্ট আলাদা আলাদা, বাট দুটোই ভালো ছিল। রসমালাই খাবেন একটু? আমার বেশি হয়ে যাচ্ছে। না না, আমি রসমালাই কম খাই। শুয়ে বড়, হাত ধুয়েছে, অনেক রাত হলো, কাল কথা হবে। কথাটা বলে ইমাদ পকেট থেকে ফোন বের করে টেবিলের উপর রেখে শুয়ে পড়ল। পুতুল রসমালাইয়ের বক্সটা নিয়ে রুম থেকে বেরিয়ে ফ্রিজে রেখে আসলো। তারপর হাত ধুয়ে রুমে এসে লাইট বন্ধ করলো। ড্রিম লাইটে 2-3 বার টিপ দেওয়ার পরেও জ্বলছে না। মনে হচ্ছে খারাপ হয়ে গেছে। কি ঝামেলা! অন্ধকারে কিছুই দেখছি না আমি। কোনো মতে বিছানার নাগাল পেয়েছি। ইমাদের কি কাণ্ডজ্ঞান নেই? তার বউ অন্ধকারে মরে গেল নাকি বেঁচে গেল সেটা দেখার জন্য একবার ডাকলো না। আশ্চর্য! এরকম ঠুসটা আওয়াজ আসে কোথা থেকে? পুতুল, তুমি শুয়েছো? না, নাচতেছি। আসুন, আপনি সহ অংশগ্রহণ করবেন, ভালো হবে। সালসা ডান্স হবে, একজন আরেকজনের চুল ছিঁড়াছিঁড়ি হবে। আরে নাচের কিছুই জানি না, তাও এতটুকু জানি যে সালসা নাচে একজন আরেকজনের চুল ছেড়ে দেয়। তুমি রাগ করে আছো? তাহলে রাগের কারণ কি? ঘুমাতে বলেছে বলে নাকি অন্য কিছু? ঘুমাতে বললে রাগ করবো কেন? রাগ করছি, রুমের ড্রিম লাইট নষ্ট হয়ে গেছে। আর আমি অন্ধকারে কত কষ্ট করে বিছানা অবধি এসেছি তা আপনি জানেন? জানবেন কি করে? আপনার তো আমার সাথে একটাই সম্পর্ক, আর সেটা হলো স্বামী হিসেবে দায়িত্ব কর্তব্য পালন করা। ও মা, তুমি এরকম সিরিয়াস হয়ে গেলে কেন? কি এমন দোষ করলাম আমি? এত রেগে যাওয়ার কারণটা কি? আচ্ছা, তুমি তো বললে আমি খালি খালি দায়িত্ব পালন করি, তো বলো এখন আমার না ঘুমিয়ে কি করা উচিত? সেটাই করবো না হয়। থাক, অনেক হয়েছে, আমি ঘুমাই। বাই। পরের দিন সকাল হতে ইমাদ নাস্তা না করে চলে গেছে অফিসে। তার বস কল দিয়েছিল। পুতুল আস্তে ধীরে নাস্তা করে বাসায় ফিরে এসেছে।
মা অনেক করে মানা করেছিল, তাও শোনেনি। সে চায় একা জন্মদিন কাটাতে। বিয়ের পরে তার প্রথম জন্মদিন। ইমাদ গম্ভীর হয়ে থাকলেও সব কাজের সময় এক পা এগিয়ে। এটা ভেবে পুতুল বাসায় ফিরে এসেছে। শুরুতে রুম সব পরিষ্কার করে নিল। বিছানা ঝেড়ে ফোনটা হাতে নিয়ে ইমাদকে দুবার কল দিল, সে ধরলো না। পুতুল এবার শাড়ির আঁচল কোমরে বেঁধে গেল রান্না করবে বলে। আজ তার জন্মদিন, তাই নিজের পছন্দের একটা রান্না করলো, কাঁচকলা দিয়ে ইলিশ মাছের তরকারি। শাশুড়ির দেওয়া সব মাছটা তমিজ আঙ্কেলের বাসার ফ্রিজ থেকে নিয়ে এসেছে এক ছুটে গিয়ে। রান্নাও সেই 1.5 ঘন্টার মাঝামাঝি সময় শেষ হয়ে গেছে। বোরিং লাগছে খুব। ফোন খুঁজে আবারও ইমাদকে কল করলো সে। এবারও ইমাদ ফোন ধরেনি। রেগে ফোনটা বিছানার উপর রেখে পুতুল ছাদে আসলো। কয়েকটা ফুল ছিঁড়ে আঁচল করে বাসায় নিয়ে আসলো। আবার বাসার সামনের দোকানটা থেকে সুই সুতা কিনেও এনেছে সে। ইমাদ অফিসে যাওয়ার সময় রিক্সা ভাড়া 100 টাকা দিয়ে গিয়েছিল। রিক্সা ভাড়া গিয়েছিল 50 টাকা, বাকিগুলো ওর কাছে রয়ে গিয়েছে। সুই সুতা দিয়ে গাছরা বানিয়ে সে চলে গেল গোসল করবে বলে। ফুলগুলোর মধ্যে হলো মধুমালতী ফুল আর গোলাপ। গোসল করে একটা টিয়া রঙের শাড়ি পরলো পুতুল। মাথায় ফুলের মালা গেঁথে বসে থাকলো ইমাদের অপেক্ষায়। দুপুর গড়িয়ে বিকাল হতে চললো, ইমাদের কোনো খবর নেই। দিন কাটার নামই নিচ্ছে না। তার জন্মদিনটা এত খারাপ ভাবে জানলে হয়তো বাবার বাসা থেকে আসতোই না। বিকাল 4টা বাজে। ফোন খুঁজে আবারও কল করলো সে ইমাদকে। আজ ইমাদের অফিসে অনেক চাপ। বস যেন কয়েক মাসের কাজ একসাথে করতে দিয়েছেন। দম ফেলার সময়টুকুও নেই কারোর হাতে। সবাই একসাথে ব্যস্ত। ইমাদ একটু বেশিই ব্যস্ত, কারণ সে কালকের কাজটা অসম্পূর্ণ করে চলে গিয়েছিল। ফোন বেজেই যাচ্ছে, ইমাদের খবর নেই। সে কম্পিউটারে টাইপ করেই চলছে সে। পুতুল এতক্ষণ কল দিয়েও পাচ্ছিল না। কল দুবারের জায়গায় 10 বার হয়ে গেছে, এখনো করেই যাচ্ছে জেদ ধরে। ইমাদ 12তম বারের সময় কল রিসিভ করলো। হ্যালো, ফোন ধরছিলেন না কেন? কি সমস্যা? আগে বলুন, ফোন ধরছিলেন না কেন? আমি অফিসে মজা করতে আসি। হ্যাঁ, জানো না আমার কত কাজ থাকে। ফোন না ধরা মানে আমি ব্যস্ত আছি। সামান্য একটা ব্যাপার বুঝতে তোমার কত সময় লাগবে? ফোন করে যাচ্ছ খালি। হ্যাঁ, আমাকে ডিস্টার্ব করে কি লাভ হচ্ছে তোমার? পুতুল কথাগুলো শুনে আস্তে করে লাইনটা কেটে দিল। চোখ বেয়ে পানি পড়ছে তার। হাত উঠিয়ে মাথার ফুলগুলো ছিঁড়ে ফ্লোরে ফেলে দিল সে। তারপর চোখ মুছে বাসার তালা মেরে চলে গেল। ইমাদ বাসায় ফিরেছে রাত 8টায়। পুতুলের মা বলেছিল পুতুল সকালে চলে গেছে, তাই অফিস থেকে সোজা বাসায় গেছে সে। তালা মারা দেখে অবাক হলো ইমাদ। তালা খুলে ভেতরে গিয়ে হাতের ব্যাগটা রাখলো বিছানার উপর। ফ্লোরে ছিঁড়ে থাকা ফুলগুলো দেখতে পেল সে। তাতেই মনে পড়লো আজ পুতুলের জন্মদিন। আর সে কত কিনে বললো ওকে। নিজের কপালে নিজে বাড়ি দিয়ে পুতুলের নাম্বারে ফোন করলো। কল হচ্ছে কিন্তু রিসিভ করছে না। ইমাদ এবার ফোন করলো পুতুলের মাকে। উনি জানালেন পুতুল তো সকালেই গিয়েছিল, আর তো আসেনি। ইমাদের এবার ভয় লাগলো, পুতুল কোথায় গেল তাহলে? তার যাওয়ার কারণ ইমাদ নিজেই। ওভাবে বকা ঠিক হয়নি। ভয় গলা শুকিয়ে গেছে, পানি খাওয়ার ইচ্ছে নেই। ফোন পকেটে নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। পুরো মহল্লা খুঁজেও পুতুলকে সে পেল না। মাথায় হাত দিয়ে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আছে এখন। পুতুলের সঙ্গে আগে এমন ব্যবহার সে কখনো করেনি। আজ কেন করলো সেটাই ভাবছে। যা হলো একদমই ঠিক হয়নি। এ সময় বাবার কল আসলো। হ্যালো বাবা। কিরে, কই তুই? বাসার সামনে। ও ভালো, খুব ভালো। তোকে বলেছিলাম না পুতুলের সঙ্গে আমার কথা বলিয়ে দিস, সেটা তো করলি না। আসলে বাবা, পুতুল আমার সাথে রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে। 1 ঘন্টা ধরে খুঁজছি কিন্তু পাচ্ছি না ওকে। অনেক টেনশন আছে এখন। থাক, আর টেনশন করতে হবে না। আপনার বউ আমাদের কাছে এসেছে, আপনিও এখানে আসুন। কি বললে? পুতুল তোমাদের কাছে গেছে? হ্যাঁ, কেঁদে কেঁদে নাজেহাল অবস্থা করেছিল নিজের। শেষে কি ঘটেছে তা শুনলে তোর মাথা হ্যাং হয়ে যাবে। কি ঘটেছে? তোর রণচণ্ডী মা কিনা ওকে সান্ত্বনা দিয়েছে। আমার এখনো বিশ্বাস হচ্ছে না। তুই তাড়াতাড়ি এসে আমার হাতে চিমটি কেটে আমাকে বিশ্বাস করা, প্লিজ। ইমাদ লাইন কেটে এক দৌড় দিল। রিক্সা নেওয়ার কথা ভুলে গেছে। ছুটে চললো বাসার দিকে। পুতুল বাবা মায়ের কাছে আছে, সেটা শুনে মনে শান্তি লাগলো একটুখানি। কলিং বেলে চাপ দিয়ে ইমাদ কান ধরে দাঁড়িয়ে থাকলো। ভাবলো পুতুল খুলবে দরজা, কিন্তু খুলেছে বাবা। থাক, আর কানে ধরতে হবে না। দোষ করে আবার কানে ধরা হচ্ছে। কেমন আছো তুমি? ইমাদ এগিয়ে এসে বাবাকে জড়িয়ে ধরলো। মা রান্নাঘর থেকে আসতেই মাকেও জড়িয়ে ধরলো ইমাদ। মা চুপ করে আছেন, কিছু বলছেন না। ইমাদ বাবা মাকে ছেড়ে তার রুমের দিকে তাকিয়ে বলল, পুতুল কোথায়? বেচারি কাঁদতে কাঁদতে মনে হয় ঘুমিয়ে পড়েছে। যা গিয়ে রাগ ভাঙা। মা, তুমি খাবার টেবিলে আনো।
আমি পুতুলকে পাঠাচ্ছি তোমায় হেল্প করতে। এটা বলে ইমা রুমের দিকে গেল। রুমে পা রেখে লাইট জ্বালালো সে। পুতুল এক কোনায় শুয়ে আছে মাথা মুড়িয়ে দিয়ে। ইমা দরজাটার ভেতর থেকে লাগিয়ে আস্তে করে হেঁটে ওর কাজ ঘেঁষে দাঁড়ালো। ওর চোখের নিচে এখনো ভেজা।